নমস্কার, স্টাডি আইকিউ বাংলাতে তোমাদের প্রত্যেককে জানি সাদর অভিনন্দন। আমি পূজা মজুমদার তোমাদের সঙ্গে নিয়ে এসেছি এনসিইআরটির এমন একটা চ্যাপ্টার যেখানটা আমরা অলরেডি চ্যাপ্টারটা সম্পর্কে ওভারভিউ করে ফেলেছি, হুইচ ইজ অ্যাটমসফিয়ার আর উইন্ড সার্কুলেশন কীভাবে হয়, অ্যাটমসফিয়ারিক প্রেশার আর ওয়েদার কীভাবে চেঞ্জ হয়। তো বেসিক্যালি আমি তোমাদেরকে লাস্ট টাইম বলেছিলাম ইট উড নট বি আ ভেরি বিগ ক্লাস, যাতে কিনা আমাদের ওভারভিউটাও হয়ে থাকে, সেটার ব্যবস্থা আমরা করেছিলাম, হুইচ ওয়াজ ভেরি মাচ সিমিলার টু দ্য এনসিইআরটি সেকশন। কিন্তু আজকে আমরা তারই ওই সেকশনটা নিয়ে আলোচনা করব যেটা আমাদের ক্লাইমেটকে বুঝতে এবং তার সঙ্গে সঙ্গে ক্লাইমেট বোঝার আগে কিভাবে উইন্ড প্রেশার কাজ করে, কিভাবে অ্যাটমসফেরিক প্রেশার কাজ করে, সেটা আমাদের বোঝা খুব জরুরি ছিল। তো সেই জন্যই আমি এখানটায় একটা ব্যবস্থা রাখার চেষ্টা করছি যেখানটায় আমরা মোটামুটি বাংলাতে, ডেফিনেটলি বাংলাতে একদম ঠিকঠাকভাবে পুরো যে আমাদের সিস্টেমটা, মানে কিভাবে উইন্ড সিস্টেম কাজ করে এবং উইন্ড সিস্টেমের কারণে কিভাবে অ্যাটমসফেরিক প্রেশারগুলো ক্রিয়েট হয় এবং কিভাবে হাই প্রেশার লো প্রেশার বেল্টে বাতাস যায় এবং তার সঙ্গে আইটিসিজেড মানে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, সেটা কিভাবে তৈরি হয় সেটা আমরা আজকের ক্লাসে পড়ব। এবার অনেকেরই মনে হবে যে এই মানে আইটিসিজেডের কি প্রয়োজন। প্রথম তো একটা জিনিস সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে পুরো ইন্ডিয়ান মনসুনাল যে প্যাটার্নটা, যেটা আমাদের বারবার পরীক্ষাতে আসে, যে মনসুন কোন সেকশন থেকে আসে, নর্থ ইস্ট থেকে আসে না সাউথ ইস্ট থেকে আসে, কি কেন মনসুনাল, মানে মনসুন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেনোমেনা ইন ইন্ডিয়ান ক্লাইমেট, এই সমস্ত জিনিসগুলো জানার জন্য আমাদের আইটিসিজেডের অবস্থান এবং সেটা কেন ঘটে বা ডোল ড্রাম যাকে বলে সেটা জানা দরকার। তো উইদাউট ডুইং মাচ ডিলে উই শুড আন্ডারস্ট্যান্ড দ্য হোল কনসেপ্ট। এবং আমি আশা রাখবো ক্লাসটা যদি ভালো লাগে, বিকজ আই এম প্রিটি শিওর বেঙ্গলিতে এই ধরনের কনসেপ্ট নিয়ে কোনো চ্যানেল আলোচনা করে না। তো আমরা এখানটা এই জন্যই করছি যাতে আমাদের দ্বারা, মানে স্টাডি আইকিউ বাংলা দ্বারা, যাতে অ্যাফোর্ডেবল এডুকেশনটা, মানে একদম প্যান ইন্ডিয়া বেসিস, ন্যাশনাল ইন্টারন্যাশনাল বেসিস, ওই অ্যাফোর্ডেবল এডুকেশনটা যেন প্রত্যেকটা বাংলার ঘরে ঘরে পৌঁছে যায়, সেই জন্য তোমাদের হেল্পও দরকার। প্লিজ গো অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল আর নোটিফিকেশন বেল্ট অন করে রেখো, যাতে যখনই কোনো ভালো ভিডিও আসতে শুরু করবে, যখনও নোটিফিকেশন আসবে, সেই ক্ষেত্রে তুমি আমাদের চ্যানেলে সেই মুহূর্তে চলে আসতে পারবে এবং দেখতে পারবে। এবং তার সঙ্গে স্টাডি আইকিউ বাংলার টেলিগ্রাম চ্যানেলে যোগ করতে ভুলো না। এবং সেখানটায় যারা আমাদেরকে পিডিএফ নিয়ে বলছে যে এনসিইআরটির পিডিএফগুলো কোথায় পাবো, ক্লাসগুলোর পিডিএফ কোথায় পাবো, তো বেসিক্যালি আমি এখানটায় কোনো এক্সট্রা পিডিএফ অ্যাড করছি না বা কোনো পাওয়ার পয়েন্ট এক্সট্রা আমি অ্যাড করছি না। এটা যা রয়েছে সেটা এনসিইআরটিরই রয়েছে। এনসিইআরটিকে ফ্রিতে তুমি যদি ডাউনলোড করতে চাও, ইউ ক্যান গো অ্যান্ড চেক ইট আউট ফ্রম দ্য এনসিইআরটি সাইট ইটসেলফ। ঠিক আছে, গুগলে গিয়ে জাস্ট এনসিইআরটি সাইটে যাও, ক্লাস 11-এর এনসিইআরটি লেখো এবং সেখানটায় তুমি পেয়ে যাবে প্রত্যেকটা 1 by 1 অ্যান্ড দ্যাট ইজ ফ্রি অফ কস্ট। আদারওয়াইজ তুমি যেতে পারো ফর দিস ওয়ান, যেটা কিনা আমাদের ফ্লিপকার্ট আর অ্যামাজনে অ্যাভেলেবেল হয়ে গেছে, আমাদের স্টাডি আইকিউ এর ফান্ডামেন্টাল জিওগ্রাফি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি। সো বেসিক্যালি আমি যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল জিওগ্রাফি সেকশনটা। সো এবার দেখবো যে আমাদের এখানটায় কি আছে। তো আমরা যেমন বলেছি, আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে হোয়াট উই আর টকিং অ্যাবাউট, আমরা এখানটায় কী নিয়ে কথা বলছি, যে আমরা এখানটায় ক্লাইমেট নিয়ে কথা বলছি, রাইট? ক্লাইমেট নিয়ে কথা বলছি, অ্যাটমসফিয়ার নিয়ে কথা বলেছি, ইনসোলেশন। সো অ্যাটমসফিয়ারের একটা জিনিস এখানে আমাদের আজকে কাজে লাগবে, সেটা কি? ট্রপোপজ বা ট্রপোস্ফিয়ারের যেখানটায় স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ার যেখানে গিয়ে পজ করে যায়, দ্যাট ইজ কল্ড দ্য ট্রপোপজ। নেক্সট হচ্ছে ইনসোলেশন, সূর্যরশ্মি যতটা কানেক্ট করে পৃথিবীকে, যতটা পৃথিবী সূর্যরশ্মি রাখে তাকে ইনসোলেশন বলে, রাইট? এবং তার সঙ্গে তার সাথে যেগুলো যুক্ত ছিল, হিট বাজেট, এগুলো আমরা বুঝেছি। নাও আমাদের এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কল্ড দ্য প্রেশার বেল্ট, যেখানে উইন্ড, প্ল্যানেটারি, সিজনাল আর লোকাল এয়ার মাসেস অ্যান্ড ফন্টস, টপিক্যাল, এক্সট্রা টপিক্যাল সাইক্লোনস, এই সমস্ত জিনিসগুলো আমাদের বোঝার দরকার। তো বেসিক্যালি আজকে আমাদের দরকার যেটা বোঝার, এয়ার মাসেস আর ফন্টস কীভাবে তৈরি হয়, দ্যাট উই নিড টু নো। ফার্স্ট অফ অল আমি এখানটা একটা জিনিস, অ্যাটমসফিয়ার, সার্কুলেশন, ওয়েদার সিস্টেম, এবং এখানটায় আমরা অলরেডি এইগুলো লাস্ট ক্লাসে ক্লিয়ার করেছি, রাইট? সো আমরা এখানে যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে এই সেকশনটাকে আমরা ঠিকঠাক করে বুঝবো। প্রথমে আমাদের দুটো জিনিসকে ক্লিয়ার করতে হবে, হোয়াট ইজ কল্ড দ্য কনভার্জেন্স আর হোয়াট ইজ কল্ড ডাইভারজেন্স। এখানটা আমরা লাস্ট দিনও পড়েছিলাম, রাইট? কনভার্জেন্স অ্যান্ড ডাইভারজেন্স। কনভার্জেন্স আর ডাইভারজেন্সের কি ক্যারেক্টার সেটা আমাদের একটুখানি বুঝতে হবে। কনভার্জেন্স মানে দেখা গেল যখন এই তরফ থেকে বাতাস এসে দুজনকে কোলাইড করে যায়, দ্যাট ইজ কল্ড কনভার্জেন্স। এই ক্ষেত্রে কি হতে পারে, যদি ঠান্ডা বাতাস হয় কোলাইড করলে নিচের দিকে নামবে, গরম বাতাস হলে কোলাইড করে ওপরের দিকে উঠবে। ক্লিয়ার এটা?
সো প্রথমে আমাদের বুঝতে হবে কনভার্জেন্স এটাকে বলছে, আর নেক্সট যেটাকে বলা হচ্ছে সেটা কি না তো ডাইভার্জেন্ট। হোয়াট ইজ কল দ্য ডাইভার্জেন্ট? যদি আমরা ডাইভার্জেন্টের কথা বলি তার মানে কি আমি এখানে কনভার্জেন্সে বাতাসকে একদিকে নিয়ে এসেছি, এবার ডাইভার্জেন্ট মানে দুটো একের থেকে ওপরে সরে যাবে, রাইট? ডাইভার্জেন্ট মানে আরেকটা আমি ওয়ার্ড এখানে ইউজ করতে পারি ডিফ্লেক্ট। ডিফ্লেক্ট করা, ডিফ্লেক্ট মানে একটা অন্যকে সাবসাইড করে দেওয়া বা ডিফ্লেক্ট করা, কারেক্ট? এইবার আমরা আসল জায়গাতে আসবো যে দিস ফেনোমেনা হাউ ইট ইজ ইম্পর্টেন্ট। তার আগে আমাদেরকে এখানে দেখো হ্যাডলি সেল, ফেরাল সেল, পোলার ভর্টেক্স, এনপি, নর্থ পোল এভাবে লেখা রয়েছে। তো আমাদের এটা বুঝতে হবে কোনটাকে কি বলে আর কেন বলে। সো বেসিক্যালি প্রথমে যে জিনিসটা আমরা এখানে দেখবো, আমরা দেখতে পাচ্ছি এখানে বড়সড় একটা ছবি দেওয়া আছে, বাট এটাকে আমরা ঠিক করে বুঝবো। প্রথমে আমাদেরকে এটা বোঝার জন্য আমাদের পৃথিবীর অবস্থানটা বুঝতে হবে এবং পৃথিবীতে কোন ডাইরেকশনে, পৃথিবীর মধ্যে কোন ডাইরেকশনে সূর্যরশ্মি কীভাবে আসছে সেটা আমাদের বুঝতে হবে। তো ফার্স্ট আমি এখানটা যেটা অ্যাড করতে চাইবো সেটা হচ্ছে, যদি আমরা এইভাবে আমরা পৃথিবীটাকে ধরি, রাইট? এটা আমরা যদি পৃথিবীকে ধরি, আমরা জানি পৃথিবীর মাঝখান দিয়ে কি আছে, নিরক্ষরেখা আছে। এখানটায় রয়েছে কি ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা, এখানে আছে মকরক্রান্তি রেখা বা টপিক অফ ক্যাপ্রিকন, তাই তো? টপিক অফ ক্যান্সারের অবস্থান, টপিক অফ ক্যাপ্রিকন দুটোই সেম জায়গাতে অবস্থান করে 23.5 ডিগ্রি। 23.5 ডিগ্রি এটা কোথায় না তো সাউথে, 23.5 ডিগ্রি এটা কোথায় নর্থে। আর এই জায়গাটায় 0 ডিগ্রিকে আমরা কি বলি, ইকুয়েটর, যার নাম নিরক্ষরেখা বা বিষুবরেখা, কারেক্ট? সো আমাদের পৃথিবী যদি এইভাবে থাকতো তাহলে দিস ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। কি না তো এইখানটা দেখো পৃথিবী যদি এইভাবে আসছে, সূর্যরশ্মি এরকম পড়ছে, দিস ইজ দ্য সেগমেন্ট, বা এটাকে তুমি আমাদের সেগমেন্ট ধরতে পারো। এবং এখানটায় খুব ক্লিয়ারলি তুমি বুঝতে পারছো যে সূর্যরশ্মি এই পুরো পোর্শনে পড়ছে, নট দিস পোর্শন, কারেক্ট? মানে আমি যদি এইভাবে দেখি যে, আমি যদি এইভাবে দেখি, সো দিস ইজ সূর্যরশ্মির, এটা হচ্ছে সেগমেন্ট। কখন? যখন এটা সোজা হয়ে রয়েছে। আর ঠিক সেটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম যে যদি আমরা এখানটায় দেখি তাহলে এখানটাও সূর্যরশ্মি এখানে সমান হয়ে পড়ছে। সূর্য যদি এরকম জায়গাতে থাকে তাহলে আমরা বুঝতে পারছি সূর্যরশ্মি পুরোটা এই জায়গাটাকে ক্যাটার করছে, সব থেকে বেশি ক্যাটার করবে এই জায়গাটাকে, রাইট? যেটা নিরক্ষীয় অঞ্চল। এই অবধি আমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে সব বিষয়টা, কিন্তু এখানে একটা টেক আছে। সেই টেকটা কি সেটাতে আমরা পরে আসার আগে তোমার মাথাতে অলরেডি জানো, তুমি ভালো আমাদের পৃথিবীটা 66.5 ডিগ্রি অ্যাঙ্গেলে টিল্টেড ফ্রম ইট অ্যাক্সিস, মানে এই পুরো বিষয়টাই ঘুরে যাবে। কেমন করে ঘুরবে সেটা একটুখানি দেখি। না তো এই যদি আমাদের পৃথিবীটা থাকে আর এই যদি তার অ্যাক্সিস থাকে, আর নিরক্ষরেখার অবস্থান তাহলে এই হবে, কর্কটক্রান্তি রেখার অবস্থান এই হবে, মকরক্রান্তি রেখার অবস্থান এই হবে। তার মানে সূর্যরশ্মি যেখানটায় পড়ছে, তার মানে এখানে যদি সূর্য থাকে তাহলে সূর্যরশ্মি কিন্তু এই অঞ্চলটাকে ক্যাটার করছে, কারেক্ট? নট দিস। কিন্তু যদি এখানে আমরা দেখি দিস ইজ দ্য পোল, এইটার এটা পোল, তার মানে পোল কোথাও না কোথাও ডিফ্লেক্টেড হচ্ছে। যখন সূর্য এ পাশে আসবে তখন এই পোলে লাইট পড়বে, এখন এইদিকে আছে তো এই পোলে লাইট পড়ছে, কারেক্ট? এই অবধি আমাদের মাথার মধ্যে কিন্তু ক্লিয়ার থাকতে হবে। নাও উই উইল টক অ্যাবাউট দ্য ফার্স্ট থিং। এইবার এখানটা আমাদের বুঝতে হবে এই যে জায়গাটার মাঝখানটায় রয়েছে তার নাম কি, দ্যাট ইজ কল দ্য ডোলড্রাম বা আইটিসিজেড। ডোলড্রাম বা আইটিসিজেড কোথায় রয়েছে? এই জায়গাটা দিয়ে রয়েছে, হুইচ ইজ ভেরি নিয়ার টু দ্য নিরক্ষরেখা, ঠিক আছে? ভেরি নিয়ার টু দ্য নিরক্ষরেখা। কিন্তু এখন এই মুহূর্তে আমরা আইটিসিজেড বুঝবো না, আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে পৃথিবীর ওপর ফর্ম করা বিভিন্ন প্রেশার সেলগুলো, কিভাবে প্রেশার সেলগুলো তৈরি হয় আর প্রেশার সেলের তৈরি হওয়ার পিছনের কারণ কি, এবং কিভাবে হাওয়া ডিফ্লেক্ট করে বা কনভার্জ করে, ডাইভার্জ করে সেটা বুঝবো। সো বেসিক্যালি আমরা জানি পুরো পৃথিবীর ওপরে সর্বদাই একটা বাতাসের মানে আনাগোনা চলছে, হোয়াট ইট ইজ কল্ড ট্রেড উইন্ড। আমরা জানি ট্রেড উইন্ডের কথা, যে ট্রেড উইন্ডকে বাণিজ্য বায়ু বলেও বলা হয়। ওয়াই বাণিজ্য বায়ু কেন নাম? কারণ ওই উইন্ডের যে ফ্লো তার ওপর যখন এনশিয়েন্ট টাইম থেকে মিডিয়েভাল টাইমে যখন ইউরোপিয়ান সেলার্সরা যখন আসতো কোনো জায়গাতে, ট্রেড উইন্ড কী করতো, হেল্প টু সেল দেয়ার শিপ, তাই জন্য এর নাম বাণিজ্য বায়ু, তাই তো ট্রেড উইন্ড। সো ট্রেড উইন্ড যখন এটা সেকশন আমরা দেখতে পাচ্ছি, এটা যখন এই সাইড দিয়ে আছে, হোয়াট ইজ দ্য পোর্শন, নর্থ আর ইস্ট। আর আমরা যখন এই দিক দিয়ে যাচ্ছি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কি সাউথ আর ওয়েস্ট, কারেক্ট? এটা কোন দিকে যাচ্ছে? সাউথ ওয়েস্টের দিকে। সো এটা সাউথ ইস্ট আর নর্থ ওয়েস্ট যদি বলা হয় তাকে বলা হয় ট্রেড উইন্ড। অ্যান্ড এর আরেকটা নাম কি হয়, ইস্টার্লিজ।
ইস্টার্লিস মানে সর্বদাই যেহেতু এই ইস্টের থেকে এর প্যাটার্ন এইদিকে যায়, সো এটার নাম এই কারণে ইস্টার্লিস রাখা হয়, ঠিক আছে? ইস্টার্লিস রাখা হয় এবং এই প্যাটার্নে বাতাস সারাক্ষণ বয়ে চলেছে। এবার তোমাদের মনে হতে পারে বাতাস এরকম বওয়া উচিত ছিল, তাই না, সোজা। যদি এখানটা আসে তাহলে এটা বেঁকে কেন যাচ্ছে? দ্য রিজন, মানে এর ডেফ্লেকশনের রিজন কি? বিকজ অফ দ্য কোরিওলিসিস ফোর্স। হোয়াট ইজ কল কোরিওলিসিস ফোর্স? কোরিওলিসিস ফোর্স হচ্ছে সেই ফোর্স, পৃথিবীর যে ঘূর্ণায়মান পৃথিবী সেটা ঘোরার কারণে যে ফোর্স এটা তৈরি করে, দ্যাট ইজ কল কোরিওলিস ফোর্স। ক্লিয়ার? নাও এখানটা আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে। আমরা ট্রেড উইন্ড বুঝে গেছি, যে আমাদের মোট কথা এটা বুঝে গেছি যে নর্থ ইস্ট সাউথ ইস্ট ট্রেড, সরি আমি এখানটা একটা কথা বলেছিলাম ভুলবশত, যে ওয়েস্ট বলেছিলাম, সাউথ ওয়েস্ট, দ্যাট ইজ দ্য সাউথ ইস্ট, নট ওয়েস্ট। ইস্টার্লি, সো ইট ইজ সাউথ ইস্ট, ঠিক আছে? তাহলে এবার এখানটায় একটা জিনিস আমাদেরকে ক্লিয়ারলি বুঝতে হবে, যে তাহলে এই প্রেশার বেল্টগুলো কিভাবে তৈরি হচ্ছে। প্রথমে আমরা দেখি ইকুয়েটোরিয়াল রিজন বা 0 ডিগ্রি ইকুয়েটর, ঠিক আছে, বা বিষুবরেখাকে যদি আমরা ধরি, আমরা জানি সূর্য রশ্মি সর্বদাই নিরক্ষরেখার ওপর সোজাভাবে পড়ছে এবং সেই অঞ্চলকে অনেক বেশি গরম করে দিচ্ছে। তাহলে এখানটায় যদি অনেক বেশি গরম তৈরি হয়, তাহলে আমি কি বলেছি, বাতাসের একটা ক্যাটাগরি আছে। হোয়াট ইজ দ্য ক্যাটাগরি? বাতাস সবসময় কি হয়, প্রথমত তো ঠান্ডা বাতাস, যে বাতাস ঠান্ডা তার একটা টেন্ডেন্সি থাকে নিচের দিকে নামার, তুমি জানো, বিকজ ঠান্ডা বাতাস ভারী বাতাস। আর যদি গরম বাতাস হয়, গরম বাতাসের কি ক্যারেক্টার থাকে, নাকি ওপরের দিকে ওঠার, কারণ গরম বাতাস কি হয়, হালকা হয়। অনেকবার এটা বুঝেছি, হালকা হওয়ার জন্য গরম বাতাসের যে প্রেশার সেটা কি হয়, কম হয়, আর ঠান্ডা বাতাসের যে প্রেশার সেটা হাই হয়। কারণ গরম মানে হালকা জিনিসের প্রেশার কমই হবে। তো একটা রোগা লোক তোমার উপর বেশি ভর, মানে বেশি প্রেশার দেবে, নাকি একটা মোটা লোক তোমার উপর বেশি প্রেশার দেবে? কারেক্ট। এইবার এই জায়গাটাকে তোমার বোঝার জন্য আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস এই জায়গাটায় বুঝে নিতে হবে, যে আমাদের এখানটায় তাহলে যে বুঝতে পারছি যে বাতাসটা রয়েছে, আমাদের এখানে যে বাতাসগুলো রয়েছে সেই বাতাস সারাক্ষণ গরম হচ্ছে, কারণ এই অঞ্চলটা কি না, তো ইকুয়েটোরিয়াল রিজন। এবং এই বাতাসটা গরম হওয়ার কারণে এটা আমাদেরকে কি দিচ্ছে না, তো এখানকার বাতাসকে ওপরের দিকে রাইজ হতে দিচ্ছে। ওপরের দিকে রাইজ হতে দিচ্ছে মানে কি, বেসিক্যালি এটা কার দিকে যাচ্ছে, এটা ট্রপোস্ফিয়ারের দিকে যাচ্ছে। আমরা জানি যে আমাদের এই অঞ্চলে যে ট্রপোস্ফিয়ার আছে তার ক্যাটাগরিটা অনেকটা এইরকম। ওয়াই সো? ডেফিনেটলি আমরা জানি নিরক্ষরেখার কাছে, যদি আমরা দেখি নিরক্ষরেখার কাছে ট্রপোস্ফিয়ার অনেক ওপরে, এই অঞ্চলে ট্রপোস্ফিয়ার বিরাজ করছে, যেখানটায় এখানে এই দূরত্বটা কম। কারণ কি? কারণ আগেন সেই একই কারণ, যে এখানটায় যে অঞ্চলটা সেখানে বাতাসের জায়গা অনেকটা বেশি, এবং সেটার জন্য এটা এই একটা আন্ডারস্ট্যান্ডিং হতে হবে যে পোলের কাছে ট্রপোস্ফিয়ার ছোট, আর আমাদের নিরক্ষরেখার কাছে ট্রপোস্ফিয়ার বড় জায়গাতে বিলং করছে, রাইট? আমরা অ্যাটমসফিয়ার পড়ার সময় এটা ক্লিয়ার করেছি। এইবার বোঝো এখানটা থেকে, যখন এখানকার বাতাস গরম হয়ে ওপরে উঠছে ট্রপোস্ফিয়ারে, এখানকার বাতাস গরম হয়ে যখন ট্রপোস্ফিয়ারে উঠছে, তখন কি করা হচ্ছে, এই আমরা জানি ট্রপোস্ফিয়ারের কি ক্যাটাগরি, ট্রপোস্ফিয়ারের যখন ওপরের দিকে ওঠে, ওপরের দিকে উঠতে উঠতে কি হয়, টেম্পারেচার হ্রাস পেতে থাকে। গরম বাতাস ওপরের দিকে যাচ্ছে, তার মানে এখানে যে ঠান্ডা বাতাস অলরেডি, মানে টেম্পারেচার কমে যাওয়ার যে টেন্ডেন্সি, সেই ঠান্ডা গরম বাতাস সেই টেন্ডেন্সির সামনে পড়ে, এবং যখন এই টেন্ডেন্সিতে গরম বাতাস পড়লো, তখন সে কি হলো, গরম বাতাস চেঞ্জ হয়ে গেল কিসে না, তো ঠান্ডা বাতাসে। এবং ঠান্ডা বাতাসের কি ক্যারেক্টার, ঠান্ডা বাতাস কীরকম হবে না, তো ঠান্ডা বাতাস সবসময় কীরকম হবে, ঠান্ডা বাতাস এখানটায় তার ক্যাটাগরি থাকবে যে সে চাইবে নিচের দিকে নেমে আসার, কারেক্ট? সে নিচের দিকে নেমে আসার সময় সে কি করবে, সে তো কিছুটা এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করে নিচের দিকে আসবে, সে গিয়ে এখানটায় নেমে আসছে। তাহলে পরে আমি দেখতে পারলাম যে এই যে আমাদের নিরক্ষীয় অঞ্চল, সেই অঞ্চলে কি প্রেশার রয়েছে, লো প্রেশার, কারণ বাতাস এখানে কীরকম না, তো গরম। তাহলে এটা কি হবে, হালকা ওপরের দিকে যাচ্ছে, ঠান্ডা হচ্ছে, হয়ে পড়ছে কিসের দিকে না, তো পৃথিবীর পৃষ্ঠে, যেখানে এসে পড়ছে, কারণ এটা তো ঠান্ডা, অত্যন্ত ঠান্ডা বাতাস। তাহলে এই যে জোনটা, এখানে সে কি তৈরি করবে, হাই প্রেশার। এবং শুধু এই সাইডে না, যেমন সাদার্ন সাইডে বা তোমাকে দক্ষিণ সাইডে দেখালাম, সেম ঘটনাটা উত্তরে ঘটবে। এইবার দেখো এখানকার যে বাতাসটা আবার নিচে পড়লো, বাতাসের কি ক্যাটাগরি,
বাতাস কি করে, সারাক্ষণ হাই প্রেশার থেকে এটা কার দিকে যায়, লো প্রেশারের দিকে ডিফ্লেক্ট করে। হাই প্রেশার টু লো প্রেশারে যখন এটা ডিফ্লেক্ট করে তখন আমাদেরকে এটাও বুঝতে হবে যে এটা হাই প্রেশার জোন আর এখানটা লো প্রেশার জোন, তাহলে এখানকার যে বাতাস এসে ওপর থেকে এখানে পড়েছে তার কি ক্যাটাগরি হবে, সে চেষ্টা করবে আবার লো প্রেশারের দিকে ধেয়ে আসার। আলটিমেটলি এখানটা একটা সিনারিও তৈরি হবে। হোয়াট ইজ দ্য সিনারিও? এখানে যে সিনারিওটা আমরা দেখতে পাচ্ছি, এখানে যে সিনারিওটা আমাদের তৈরি হচ্ছে, আই এম সরি দ্যাট, ওকে হ্যাঁ, এবার এখানে যে সিনারিওটা তৈরি হচ্ছে এই সিনারিওতে আমরা একটা জিনিস দেখতে পাবো। হোয়াট ইজ দ্যাট? কে আমি এখানটা দেখিয়েছি তোমাদেরকে অলরেডি, এখান থেকে কি হচ্ছে, বাতাস ওপরে যাচ্ছে, ওপরে গিয়ে এখানে ট্রপোস্ফিয়ার আমি ধরে নিলাম, ট্রপোস্ফিয়ারের থেকে কি করছে, বাতাস এখানে ঠান্ডা হতে শুরু করছে, হয়ে এই জায়গাটায় পড়ছে। ঠান্ডা বাতাস যখন এখানে পড়ছে তার টেন্ডেন্সি কি না, তো লো প্রেশার জোনের দিকে যাওয়া, এবং সেটা যাওয়ার পর আবার সেই হাওয়া ওপরের দিকে উঠছে। এই যে কন্টিনিউয়াস এই প্রক্রিয়াটা ঘটছে, তো এখানে একটা কোষের তৈরি করে বা সেলের তৈরি করে। হোয়াট ইট ইজ কল? দ্যাট ইজ কল দ্য হ্যাডলি সেল। এই সেলের নাম কি? হ্যাডলি সেল। আমাদের তার মানে এইখানেও হ্যাডলি সেল থাকবে, এখানেও হ্যাডলি সেল থাকবে, স্বাভাবিক কথা। দিস ইজ আ সেল হুইচ ইজ ভেরি ক্লোজ টু দ্য নিরক্ষরেখা, রাইট? চলো, এই অবধি ক্লিয়ার হয়ে গেছে। এইবার আমাদেরকে এখানটায় বুঝতে হবে, এইখানকারও সেম এই এক ঘটনা ঘটে। এবার এখানটায় আমরা কোথায় দেখবো না, তো এই জায়গাটা দেখবো যেখানে পোলার রিজিয়নে চেঞ্জেবিলিটিস দেখতে পাচ্ছি আমরা। এখানটায় কি দেখবো, প্রথমে আমাদের হ্যাডলি সেল ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই। এবার আমরা এখানটায় পেয়েছি কি, হ্যাডলি সেল। এই যে এখানটায় যে ছবিটা দেওয়া রয়েছে দ্যাট ইজ হ্যাডলি সেল। নাও এখানটায় পোলার রিজিয়ন। আর পোলার রিজিয়নে কি, পোলার রিজিয়নে অলরেডি ট্রপোস্ফিয়ার এবং পোলার রিজিয়নের ডিস্টেন্স কম। পোলার রিজিয়নে অলরেডি তুমি যদি দেখো তাহলে ওখানটায় কি বেশি পাওয়া যায়, স্বাভাবিকভাবে সেগুলো আইস ক্যাপড এরিয়া, এবং আইস থেকে স্বাভাবিক ঠান্ডা হাওয়ায় বইবে। এবং এটাও একটা রিজন যে ট্রপোস্ফিয়ার কাছে থাকাতে আমরা জানি ট্রপোস্ফিয়ার বা ট্রপোপজে সব থেকে বেশি ঠান্ডা হয়, রাইট? সব থেকে মিনিমাম টেম্পারেচার হয় ট্রপোপজে, যেখানে স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে আর ট্রপোস্ফিয়ার শেষ হচ্ছে। তাহলে পোলার রিজনে ট্রপোস্ফিয়ার প্লাস ট্রপোপজের যে ডিস্টেন্সটা সেটা অনেক কম থাকবে। তাহলে ওখানকার যে ঠান্ডা বাতাস আর আমাদের পোলের যে ঠান্ডা বাতাস বা ঠান্ডা আবহাওয়া, সেটা এক জায়গাতে কোলাইড করে যে এয়ার মাসের স্বাভাবিকভাবে যে এরিয়াটা তৈরি করবে সেখানে প্রেশার অনেক বেশি হাই হবে ডিউ টু ভেরি ভেরি লো টেম্পারেচার, রাইট? অনেক বেশি লো টেম্পারেচার হওয়ার কারণে এইখানটায় কি থাকবে না, তো আমাদের কাছে রয়েছে যে হাই প্রেশার একটা জোন। ঠিক আছে, আমাদের কাছে কি রয়েছে না, তো হাই প্রেশার জোন। এইবার আমাদের এখানেও এটাও বুঝতে হবে যে আমি হাই প্রেশার জোনের কথা যেমন বলছি সেখানটায়, তাহলে হাই প্রেশার জোনের কাজ কি? স্বাভাবিকভাবেই হাই প্রেশার জোনের কাজ হচ্ছে হাই প্রেশারে যে হাওয়াগুলো রয়েছে সেটা সবসময় ধেয়ে যাওয়ার চেষ্টা করবে নিচের দিকে। এবার পোলার রিজিয়নের তরফ থেকে যদি তুমি দেখো, বা পোলার রিজিয়ন বা একদম পোলের মেরুর তরফ থেকে দেখো, তাহলে তোমার চোখে একটা জিনিস কিন্তু খুব ক্লিয়ারলি ধরা পড়বে। হোয়াট ইজ দ্যাট? যে পোলার রিজিয়নের সব থেকে বেশি সূর্যের আলো পড়ে, যদি না পড়ে তাহলে পোলার রিজিয়নের নিচের অংশ সূর্যের আলো সব থেকে বেশি পড়বে। কেন? আমরা দেখি এখানে নিরক্ষরেখা আছে, কর্কটক্রান্তি রেখা, তো এই রিজিয়নে ধীরে ধীরে সূর্যের রশ্মি বা ইনসোলেশন কম হতে যাবে। তাহলে পোলার রিজিয়নে যদি হাই সব থেকে হাই থাকে তার থেকে তো বাকি অংশগুলো লো, তাহলে পরে এই যে একটা জায়গা যেখানটায় লো রিজিয়ন রয়েছে, কেন লো? কারণ এখানকার যে বাতাস বা এখানকার যে সূর্যরশ্মি অপেক্ষাকৃত বেশি পড়ছে, তো এখানকার উষ্ণতাটা বেশি। তো এরও কি ক্যাটাগরি থাকবে? হাই জোন থেকে লো প্রেশার জোনের দিকে বাতাসকে ডেফ্লেক্ট করে যাওয়ার। আবার কি, আবার এটাও আমাদের মাথায় আছে যে বাতাস যদি গরম হয় তার একটা ক্যাটাগরি হালকা হলে সে রাইজ আপ হয়। আবার ওপরে ওঠা মানেই তার কাছে আবার সেই এই ঘটনাটারই পুনরাবৃত্তি হওয়া, যে ওপরে যেই মুহূর্তে যাবে ট্রপোস্ফিয়ারে টাচ করার সঙ্গে সঙ্গে সে ঠান্ডা হতে শুরু করবে, তারপরেও কি করবে না, তো পড়ে যাওয়ার চেষ্টা করবে। দ্যাট সেম হ্যাপেন্স। তাহলে এইখানটাতেও ওই একই ঘটনা ঘটতে থাকবে। এই হাই প্রেশার জোন এখানে লো প্রেশারে যাবে, লো প্রেশারের বাতাস এখানে ওপরে যাবে, এবং ওপরে গিয়ে এখানটা কি করছে না, তো দে আর ডেফিনেটলি এখানেও একটা সেল তৈরি করবে হুইচ ইজ কল দ্য পোলার সেল।
ক্লিয়ার? এই অবধি এই পুরো বিষয়টা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। তাহলে আমার কাছে হ্যাডলি সেল পেয়েছি, পোলার স্কেল, যেগুলো থার্মাল সেল। থার্মাল সেল মানে টেম্পারেচারের তারতম্যের জন্য তৈরি হওয়া, কারেক্ট। এইবার মাঝখানে যেটা রয়েছে সেই মাঝখানের সেলটা যদি আমরা দেখি, তো বেসিক্যালি সেই মাঝখানের সেলটাকে বলা যেতে পারে মেকানিক্যাল সেল রাদার দ্যান টেলিং ইটস আ থার্মাল সেল। ওয়াই ইট ইজ কল্ড মেকানিক্যাল সেল সেটা একবার দেখবো। তাহলে আমাদের কাছে কি কি এসে গেছে আমরা যদি দেখি এখানটায়, প্রথম আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ফার্স্ট দেয়ার ইজ আ হ্যাডলি সেল, তাই তো? এখানে আরেকটা সেল পেয়েছি, এখানে আরেকটা সেল পেয়েছি, হুইচ ইজ কল্ড দ্য পোলার সেল। এইবার এখানটায় আমরা যেটা পাবো তার নাম হচ্ছে ফেরেলস সেল। ফেরেলসের সেল, এটা কেন এই দুটোর থেকে ডিফারেন্ট মনে থাকবে আমাদের কাছে। এটা ডিফারেন্ট হওয়ার কারণ এই দুটো ছিল থার্মাল সেল, যেখানে মাঝখানেরটা যে ভ্যাকিউমের জন্য তৈরি হচ্ছে, তাতে সেই জায়গাটা যে খালি রয়েছে সেই খালি জায়গাটাকে মানে ভরার জন্য যে সেলটা কাজ করছে সেই সেলটার নাম হচ্ছে ফেরেল সেলস। সেটা কিভাবে ভরছে সেটা যদি আমরা বলি, বেসিক্যালি দেখি এই জায়গাটা আমরা আবার একবার বুঝবো। যেমন এইখানটায় কি দেখতে পাচ্ছি, এখানে লো প্রেশারের বাতাস তৈরি হচ্ছে। এই লো প্রেশার বাতাস কি করবে, স্বাভাবিকভাবে ওপরে চলে যাচ্ছে, মানে গরম বাতাস ওপরে যাচ্ছে। ওপরে যাওয়ার পর এটা কি হচ্ছে না, তো ঠান্ডা হওয়ার চেষ্টা করছে, ঠান্ডা হয়ে এটা ডেফ্লেক্ট করবে। আবার এখানকার যে আমরা এখানটা যে হ্যাডলি সেল পেয়েছিলাম, তারও এখানকার যে ঠান্ডা বাতাসটা রয়েছে সেই ঠান্ডা বাতাস নিচের দিকে পড়বে। সো বাতাস এখানে ঠান্ডা বাতাস যখন কনভার্জ করছে, একদম শুরুতে পড়েছিলাম তার কি ক্যাটাগরি, সে নিচের দিকে পড়ে, রাইট? আবার নিচের দিকে পড়ে হাই প্রেশার জোন থেকে আবার লো প্রেশারে যায়, এবং দিস ইজ ওয়ে এইরকমভাবে যে এখানে সেল দেখতে পাচ্ছি, দিস ইজ কল্ড ফেরেল সেল। ক্লিয়ার? তাহলে এই জায়গাটায় আমরা কি বুঝলাম, নিরক্ষীয় রেখাতে আমরা একটা লো প্রেশার জোন পাবো, দেন আমরা নিরক্ষ রেখা থেকে আরেকটু যদি ওপরে যাই টেম্পারেট জোন প্রায় 30 ডিগ্রির কাছে, সেখানে গিয়ে আমরা একটা হাই প্রেশার জোন পাবো। ঠিক সেম ঘটনা আমাদের সাদার্ন হেমিস্ফিয়ারেও ঘটবে, হাই প্রেশার জোন এখানে থাকবে। আর একদম পোলে আমরা যেহেতু হাই প্রেশার পাচ্ছি, তাহলে হাই প্রেশার এবং হাই প্রেশারের মাঝখানে একটা অংশ পাবো যেখানে লো প্রেশার পাচ্ছি। ক্লিয়ার? অ্যান্ড দিস ইজ হাউ দ্য উইন্ড প্রেশার মেক্স, मतलब কিভাবে তৈরি হয়, ঠিক আছে? দিস ইজ হাউ দ্য হোল উইন্ড প্রেশার সিস্টেম ক্রিয়েটেড, অ্যান্ড দিস ইজ কল্ড দ্য অ্যাটমসফেরিক প্রেশার। ক্লিয়ার নিশ্চয়ই প্রত্যেকের কাছে? যদি না হয় আমাকে কমেন্টে জানতে মানে জিজ্ঞেস করো। এইবার আমরা আসবো এই সেগমেন্টে, যেখানটা আমি অলরেডি বলে রেখেছিলাম যে সূর্যরশ্মি এই জায়গাটায় পড়া উচিত ছিল, কিন্তু এটা হয় না। কেন হয় না তার কারণ আমরা বলেছি যে দিস, কারণ এটা কত না তো 66.5 ডিগ্রিতে, দিস ইজ অলরেডি 66.5 এ টিল্টেড রয়েছে, টিল্টেড টু ইটস ওন অ্যাক্সিস, তাই না? নিজের যে অ্যাক্সিস তার সাথে সে 66.5 ডিগ্রিতে বেঁকে রয়েছে। এবং এই কারণে যদি আমরা দেখি সূর্যের আলো যদি পড়ে কোন জায়গাটায় পড়ছে, এই এরিয়াটায় পড়ছে, এবং সূর্যের ডাইরেক্টলি সামনে কোনটা পড়ছে, দিস ইজ কল্ড দ্য কর্কটক্রান্তি রেখা বা ক্যান্সার, টপিক অফ ক্যান্সার বলে তো। তাহলে দেখো বেসিক্যালি একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ইন রেগুলার বেসিস, এমনি রেগুলারলি যদি দেখা যায় সব থেকে গরম অঞ্চল কোথায়, সব থেকে বেশি ইনসোলেশন কে পায়, সব থেকে বেশি সূর্যরশ্মি কে পায়, না তো নিরক্ষরেখা পায়, কারেক্ট? হোয়াট ইজ কল্ড দ্য ইকুয়েটর, তাই তো? এইবার তোমাকে এই জায়গাটা থেকে বুঝতে হবে যে যদি নিরক্ষরেখা পায়, সেই যে অঞ্চলের যে সমস্ত এরিয়াটা সেটা সব থেকে বেশি গরম থাকবে। কেন? ওখানটা সবসময় বাতাস কনভার্জড হচ্ছে। কোন বাতাস? দুটো ইস্টার্লি, একটা হচ্ছে নর্থ ইস্টের ইস্টার্লি আর একটা সাউথ ইস্ট ইস্টার্লি। দুটো কেন কনভার্জ করছে? দুটোর যে ঠান্ডা বাতাস, সেই ঠান্ডা বাতাস ওই যে গরম এরিয়াটা যেখানে ইনসোলেশন সব থেকে বেশি হচ্ছে তার দিকে ধেয়ে যাচ্ছে, তো দুজন কনভার্জ করছে, দুজন কনভার্জ করছে, ঠান্ডা বাতাস ওই গরম অঞ্চলে আসছে, তার মানে বাতাস কি হচ্ছে, গরম হচ্ছে। এবার এটা কি করবে, রাইজিং আপ। স্বাভাবিক ওই যে একটা অঞ্চল দেখতে পাচ্ছি যে অঞ্চলটা সারাক্ষণ গরম রাখছে, তারই নাম হচ্ছে আইটিসিজেড, আইটিসিজেড। এবার আইটিসিজেড গরমকালে টপিক অফ ক্যান্সারের দিকে যাবে, কারণ টপিক অফ ক্যান্সার সব থেকে বেশি সূর্যের আলো পাচ্ছে। আর শীতকালে যখন আমরা দেখবো যখন এটা পুরো ঘুরে যাবে, পৃথিবী পুরো সূর্যের ওপাশে থাকবে, তখন স্বাভাবিকভাবে এই অঞ্চলটা যেটা এতক্ষণ সূর্যের অপর দিকে ছিল, সেই অঞ্চলটা সব থেকে বেশি ডাইরেক্ট সূর্যরশ্মি পাবে।
এবং সেই সূর্যরশ্মি পাওয়ার ফলাফলে এই জায়গাটাতে আইটিসিজেড চলে আসার চেষ্টা করবে। সো বেসিক্যালি আইটিসিজেড উইল ফলো দ্য রুট যেখানে ইনসোলেশন সব থেকে বেশি হওয়াতে সেখানকার যে টেম্পারেচার ওখানটায় বাড়ছে বা কমছে। এই অবধি ক্লিয়ার হয়েছে? আমি শিওর এটা নিশ্চয়ই বোঝা গেছে। সো বেসিক্যালি এখানটায় আমরা আরেকটা জিনিস কি পড়লাম না, তো আমরা এখানটা ট্রেড উইন্ডের বিষয়টা পড়লাম এবং আমরা আইটিসিজেডকে আরও ক্লিয়ারলি বুঝবো। আমরা কি কি পেয়েছি দেখো, আরেকবার বলবো এখানটায় দিস ইজ দ্য ওয়ার্ল্ড ম্যাপ, মানে এটা হচ্ছে পুরো পৃথিবীর ছবিটা। তাহলে আমরা আইটিসিজেডকে যদি দেখি, দিস ইজ দ্য এরিয়া অফ আইটিসিজেড হুইচ ইজ নট এক্স্যাক্টলি নিরক্ষরেখা। তার মানে কি, আইটিসিজেড এর মানে হচ্ছে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, মানে কি দুটো ট্রপিক্যাল ইন্টারট্রপিক্যাল দুটো ট্রপিকের মাঝখানে যে জোনটা কনভার্জ করাচ্ছে বা যোগাযোগ করাচ্ছে সেই এরিয়াটা কিভাবে তৈরি হয়, যে এরিয়াতে সব থেকে বেশি সূর্যরশ্মি পড়ে সেই জায়গাটা অনেক বেশি গরম হয়ে যায়। সেই গরম জায়গাটা পূরণ করার জন্য আশপাশ থেকে যে ইস্টার্লিস বা সাউথ ইস্ট এবং নর্থ ইস্ট যে ইস্টার্লিস রয়েছে বা ট্রেড উইন্ড আছে, তারা দুজনকে কনভার্জ করে যায়, সো দ্যাট দিস হ্যাপেন্স। ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই এই অবধি আমাদের খুব পরিষ্কারভাবে? এইবার আমাদের বুঝতে হবে তাহলে ওই গরমকালে উত্তর গোলার্ধে আর শীতকালে দক্ষিণ গোলার্ধের দিকে আইটিসিজেড কেন মুভ করে। যদি আমরা দেখি যে গরমকালের সময় যে আমাদের আমরা কি জানি যে ল্যান্ড এরিয়া সেটা অনেক তাড়াতাড়ি গরম হয় রাদার দেন দ্য ওয়াটার এরিয়া। আমাদের ভারতের নিচে কি আছে, ভারত মহাসাগর আছে, বঙ্গোপসাগর আছে এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে আরব সাগরের অঞ্চল। তাহলে এই পুরো এরিয়াটা কি জলজ অংশ। তো স্বাভাবিকভাবে গরমকালে যখন ট্রপিক অফ ক্যান্সারের ওপর সূর্যরশ্মি একদম ডাইরেক্টলি হিট করছে, তাহলে ওই অঞ্চল ল্যান্ড এরিয়া উইল বি very much warm or hotter than the water area। এবার যদি এই ঘটনাটা ঘটে তাহলে পরে কি দেখা যাবে যে আইটিসিজেডের কাজ কি, এটা সবসময় ফলো করবে সেই এরিয়াটা যে এরিয়াটাতে সব থেকে বেশি গরম রয়েছে, সেইখানেই এই বাতাসের কনভার্জেন্সটা ঘটবে। তো সেই কারণে আইটিসিজেড গরমকালের সময় এটা ডিফ্লেক্ট করে যায় এই দিকে। কোথায় করে যায় না, তো দিস ইজ টুয়ার্ডস ইন্ডিয়ার, মানে পুরো তুমি যদি নিরক্ষরেখার সাপেক্ষে হিসাব করো তাহলে 30-25 ডিগ্রি অবধি চলে যেতে পারে। তো ওই যে বেল্টটা, তার নাম আরেকটাও সুন্দর নাম আছে, তার নাম ডোলড্রাম। সো ডোলড্রাম আর আইটিসিজেড দুটো সেম জিনিস, পরীক্ষায় প্রায় এ ধরনের প্রশ্ন আসে এই মৌসুমি বায়ু থেকে যখন প্রশ্ন আসে, এবং মৌসুমি বায়ু শেষ পর্যন্ত ওই আইটিসিজেডকেই ফলো করে সেই দিকে বাতাসকে ধাবিত করে নিয়ে যায়। সো আইটিসিজেড এর ইম্পর্টেন্স বোঝা গেল, আইটিসিজেড কোথায় তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে এবং কিভাবে সেটা ডেফ্লেক্ট করছে, দ্যাট ওয়াজ অল। আমি প্রিটি শিওর যে এর দ্বারা তোমাদের মোটামুটি উইন্ড প্রেশারস, মানে পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে প্রেশার কিভাবে ক্রিয়েট হয় আর সেটা কিভাবে ডেফ্লেক্ট হয় সেটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোয়ারিজ থাকে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। বাকি এনসিইআরটির পুরো ক্লাসগুলোর জন্য সঙ্গে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।